ক্ষমতা নেওয়ার 1 বছর পরেও অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার তেমন একটা উন্নতি করতে পারেনি এবং বিভিন্ন জায়গায় টুকটাক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতেছে। এবং আমরা দেখেছি যে আমরা যদি ফ্রান্সের বিপ্লব দেখি, রাশিয়ার বিপ্লব দেখি, আমরা দেখেছি যে বিপ্লব পরবর্তী সময় আসলে অন্য একটা দেশ থেকে আক্রমণের শিকার হয়েছে বিপ্লব সংঘটিত হওয়া দেশে। তো এভাবে অনেকেই মনে করেন যে যেহেতু ভারতের একনিষ্ঠ সেবাদাসী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, সুতরাং ভারত হয়তো এরকম সংখ্যালঘু বা অন্যান্য বা নিরাপত্তা বিভিন্ন ইস্যুতে হয়তোবা বাংলাদেশকে আক্রমণ করতে পারে। কিন্তু যদিও এটা আমি কোনো সম্ভাবনা দেখি না, বাট আজকে তার নিউজ সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। আমি একটু খবরটা পড়ে শুনি। সামরিক কমান্ডারদের সম্মেলনে আন্তঃবাহিনী সমন্বয়ের উপর জোর মোদীর। যে কোনো সামরিক অপারেশনের জন্য প্রস্তুত থাকতে আন্তঃবাহিনী সমন্বয়, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর জোর দিয়েছেন। ভারতের কলকাতায়, মানে বাংলাদেশের বর্ডারের পাশে কলকাতায় ভারতের সামরিক বাহিনীগুলোর কমান্ডারদের দ্বিবার্ষিক যৌথ সম্মেলনের উদ্বোধনে তিনি এই কথা বলেন। এবং কমান্ড কমান্ডার্স কনফারেন্সে দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সমর কৌশল, প্রাতিষ্ঠানিক এবং অপারেশন সংক্রান্ত নানা নীতিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী কি আসলে অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, নাকি তিনি কোনো পার্টিকুলার দেশকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে এই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন? এটা হয়তো সময়ই বলে দিবে। কিন্তু আমি এখনো মনে করি না যে ভারতের কাছ থেকে আমাদের কোনো হুমকি আসতে পারে, কিন্তু বিশ্লেষকরা অবশ্যই এটাকে অন্যভাবেও বিশ্লেষণ করতে পারেন। এখন এই যখন অবস্থা, যখন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক অত্যন্ত তলানিতে, যখন দুই দেশের সবচেয়ে খারাপ সম্পর্ক অতিবাহিত করতেছে, তখনই আবার দৃশ্যপটে এলেন বাংলাদেশ সাবেক সেনাপ্রধান, অত্যন্ত রহস্যময় চরিত্র, যিনি 2012 থেকে 15 পর্যন্ত বাংলাদেশ সেনাপ্রধান ছিলেন, সেই ইকবাল করিম ভুইয়া, এবং এই জুলাই বিপ্লব তারা প্রধান ছিলেন। সেই ইকবাল করিম ভুইয়া এবার বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইকবাল করিম ভুইয়ার কাছে কি এমন কোনো ইনফরমেশন আছে যে আসলে আমাদের দেশটা অত্যন্ত হুমকির ভিতরে আছে, আমাদের দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে, আমাদের দেশ বহিঃশত্রুদের আক্রান্ত হতে পারে? তাহলে ইকবাল করিম ভুইয়া ঠিক কোন সোর্সের উপর ভিত্তি করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন? আমি একটু ইকবাল করিম ভুইয়ার ফেসবুক স্ট্যাটাস থেকে পড়ি। তিনি লিখেছেন যে অবিলম্বে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। মানে সেনাবাহিনী যে রাস্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এটা তিনি পছন্দ করতেছেন না। তিনি লিখেছেন যে প্রশিক্ষণ যে কোনো সেনাবাহিনীর প্রাণ শক্তি, প্রশিক্ষণ ছাড়া সৈন্যদের দক্ষতা কমে যায় এবং প্রতিরোধের ক্ষমতা হ্রাস পায়। 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের সেনাবাহিনী পুলিশি ভূমিকায় আটকা পড়ে আছে। তাদের প্রশিক্ষণ স্থগিত, তাদের প্রস্তুতি দুর্বল এবং তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত, বিশেষ করে যে বিপিনুলকে মারা তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত। এটা আর চলতে পারে না। ইতিহাস আমাদের একটি সুস্পষ্ট শিক্ষা দেয় যে যে কোনো বিপ্লবী পরিস্থিতিতে রাষ্ট্রের নাজুক দশা বাইরের হুমকিকে উৎসাহিত করে। মানে বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্র বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়। উদাহরণস্বরূপ 1799 সালের পর ফ্রান্সকে অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এবং ব্রিটেনের হস্তক্ষেপের মুখোমুখি হতে হয়েছিল। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়া রেড আর্মিকে সেন বাহিনীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল। বাংলাদেশ আভ্যন্তরীণ অস্থিরতার একটি ক্রান্তিকাল পার করছে এবং সাম্প্রতিক বিশ্বে প্রতিদ্বন্দ্বিতার করুণাময় পালাবদলের বাস্তবতায় নিজেদেরকে নিরাপদ ভাবা মোটেই ঠিক হবে না। সুতরাং বহিঃশত্রুর আক্রমণের মুখে একটা অপ্রস্তুত সেনাবাহিনী জাতীয় বিপর্যয় ডেকে আনবে এবং এই সেনাবাহিনীর কর্তব্যের বাইরে অপব্যবহার এরই মধ্যেই অনেক ক্ষতি করে ফেলেছে। বাইরে শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষিত সৈন্যরা আজকে নিজের দেশের নাগরিকদের শৃঙ্খলা রক্ষায় রাস্তায় টহল দিচ্ছে। এই দৃশ্য তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সেনাবাহিনী বিরোধী কণ্ঠস্বরকে ইন্ধন যোগাচ্ছে। আরো বিপজ্জনক হলো যে প্রশিক্ষণ ছাড়া প্রতিটি মাস তাদের যুদ্ধের সক্ষমতাকে হ্রাস করতেছে এবং সমস্যাটি অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতার ঘাটতির ভিতরে নিহিত। তাই কৌশলের পরিবর্তে সুবিধাজনক পথ বেছে নিতে সরকারকে। ফলে সরকার আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতা ব্যাখ্যা করে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেনাবাহিনীর উপর নির্ভর করছে এবং সরকারের খুব কম সংখ্যক ব্যক্তি বুঝেন যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে একটি বৃহত্তর ভূরাজনৈতিক দাবা খেলার সঙ্গে সম্পর্কিত। তাদের অজ্ঞতা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের সাথে মিলিত হয়ে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। মানে সরকারকে তিনি কম বুদ্ধি সম্পন্ন লোকের সমষ্টি বলে বুঝিয়েছেন। দেশের শেষ প্রতিরক্ষা লাইন গুরুতর ভাবে দুর্বল হয়ে পড়ার মতো দেরি করার আগেই এই আত্মঘাতী পথ আমাদের ত্যাগ করতে হবে। এদিকে পুলিশকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে না। জুলাই বিপ্লবে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ ছিল, তবুও সংস্কারের পরিবর্তে ফ্যাসিবাদী জামানার দলীয় সংশ্লিষ্টতার সন্দেহে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভয় এবং নিষ্ক্রিয়তা তাদের পঙ্গু করে রেখেছে
এবং সেনাবাহিনীকে পুলিশের এই ভয়ের কারণে পুলিশের এই অক্ষমতা সেনাবাহিনীকে দ্বারা পূরণ করতে হচ্ছে। এবং সেনাবাহিনীর জওয়ানরা যতক্ষণ পুলিশের কাজে নিয়োজিত থাকবে ততক্ষণ পুলিশ তাদের দায়িত্ব পালন করতে সক্রিয় হবে না। কেউ কেউ যুক্তি দেন যে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকা উচিত। এটা একটি অত্যন্ত সরল মনা ধারণা। সৈন্যরা রোবট নয়, তাদের বিশ্রাম, পুনর্গঠন এবং পূর্ণ প্রশিক্ষণের প্রয়োজন। আরো সমস্যা হলো যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীকে রাস্তায় রাখলে একটা অনিশ্চয়তা তৈরি হবে। যদি ভোট বিলম্বিত হয় বা সংস্কার দীর্ঘায়িত হয় তাহলে কি সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য রাস্তা পথে থাকবে? থাকবে না তো। বস্তুত এটি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের দিকে আগাতে থাকা লক্ষণ। আর সেনাবাহিনী যদি এখন ব্যারাকে ফিরেই যায়, নির্বাচনের আগে আগে তো সেনাবাহিনীকে আবার নিয়োজিত করতে কোনো বাধা নেই। ইকবাল করিম ভূঁইয়া আরো বলেন যে অনির্দিষ্টকালের জন্য নীরব থাকা ঠিক হবে না। বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের আন্তরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। তার মানে ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারের আন্তরিক যোগাযোগ নাই। বছর পার করেও পুলিশি দায়িত্বে মোতায়েন থাকায় সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং কার্যকারিতা দীর্ঘ মেয়াদে ব্যাহত হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত এবং সেনাবাহিনীকে এভাবে নিয়োজিত রেখে সরকার যদি রাষ্ট্রের স্বাভাবিক যুদ্ধ প্রস্তুতিকে অবহেলা করে তবে ভবিষ্যতের যে কোনো বিপর্যয়ের জন্য সরকারকেই তার দায়ভার নিতে হবে। ইতিহাস মনে করিয়ে দেয় যে যুদ্ধ সবসময় কোনো পূর্বাভাস ছাড়াই অপ্রত্যাশিত মধ্যে আসে এবং প্রস্তুতির দুর্বলতর অবস্থা শত্রুকে আরো উৎসাহ দেয় আক্রমণ করার জন্য। এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ জুয়া খেলতে পারে না। সেনাবাহিনী বর্তমানে একমাত্র কার্যকর জাতীয় প্রতিষ্ঠান। ঠিক এই কারণেই সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর মর্ম এবং দক্ষতা বিনাশী পুলিশি দায়িত্ব এবং আভ্যন্তরীণ সংকটে ব্যবহার করে সেনাবাহিনীকে একটি বোতা হাতিয়ারে পরিণত করা উচিত নয়, যা সেনাবাহিনীকে বিতর্কিত করে তোলে। সেনাবাহিনীর আসল কাজ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা এবং তাদের সঠিক স্থান হচ্ছে তাদের ব্যারাক। এবং নিয়মিত কঠোর প্রশিক্ষণ এবং অপ্রত্যাশিত হুমকির জন্য সবসময় প্রস্তুত থাকা। এখন সেনাবাহিনীতে যেই অবক্ষয় চলছে এই অবক্ষয় চলতে দিয়ে আমরা অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিচ্ছি একটি দেশ যার শেষ প্রতিরক্ষা দেওয়ালও নেই। সুতরাং খুব বেশি দেরি হওয়ার আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সেনাবাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা ইকবাল করিম ভূঁইয়া যেহেতু সেনাবাহিনী প্রধান ছিলেন একটা সময়, তিনি অবশ্যই অঞ্চলে বেশি জানেন। সুতরাং তিনি মনে করতেছেন যে অপ্রত্যাশিত ভাবে যে কোনো হুমকি যে কোনো দিক থেকে আসতে পারে। তবে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ভারত, সুতরাং ভারত থেকে আসতে পারে বলে হয়তো আমি মনে করি তিনি মনে করেন বাচ্চা বাস্তবে বলেননি। কিন্তু আমার মনে হয় যে এরকম যুদ্ধ হবে না। ইকবাল করিমের কথা গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনীকে ভাবে রাস্তায় পুলিশি দায়িত্ব পালন করতে দেওয়া উচিত নয়। সেনাবাহিনীকে অবিলম্বে ব্যারাকে ফিরিয়ে নিয়ে পূর্ণ প্রশিক্ষণ দিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন যে যতক্ষণ সেনাবাহিনী রাস্তায় থাকবে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদের দায়িত্ব ঠিক মতো পালন করবে না। মনে করো সেনাবাহিনী তো আছে, তাই না? এই কারণে সেনাবাহিনীকে অবিলম্বে ব্যারাকে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। দর্শক, আপনারা কি ভাবছেন যে কলকাতায় এসে সেনা কমান্ডারদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে প্রস্তুত থাকতে, আবার এদিকে আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেন প্রস্তুত থাকতে, এই দুটোর ভিতরে কোনো কানেকশন আছে নাকি আসলে এগুলো কাকতালীয়? আপনাদের মতামতের অপেক্ষা রইলাম। ধন্যবাদ। এখানে কোনো কাকতালীয় কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে ভারত কখনোই বাংলাদেশে তারা অ্যাটাক করবে না, নিশ্চিত ধরে রাখেন। হ্যাঁ, যদি তাদের সার্বভৌমত্বর কোনো সমস্যা হয়, যেমন বুঝতে তো পারছেন বিভিন্ন রকম গোষ্ঠী আছে, সেক্ষেত্রে একটা সুযোগ থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে এটা হবে না। ভালো থাকেন।